বিজেপি এবং আরএসএস হচ্ছে দ্বিচারিতাতে সম্পন্ন একটি রাজনৈতিক দল। দেশটা কি ওনার পৈতৃক সম্পত্তি? তাহলে উনি কে হন? এই দেশের নাগরিককে বাংলাদেশে পাঠাবেন না পাকিস্তানে পাঠাবেন সেটা বলার বা সিদ্ধান্ত নেবার উনি কে হন? উনি নিজে সিদ্ধান্ত নিতে পারেন। যখন বিজেপি দুর্নীতি নিয়ে বড় বড় লেকচার দেয় যে দুর্নীতিগ্রস্ত মানুষদেরকে তারা নেবে না, দুর্নীতিগ্রস্ত মানুষকে তারা বাইরে করতে চায়, তখন মনে হয় এই দলের সামনে দ্বিচারিতা শব্দটাও খুব ছোট শব্দ শোনাচ্ছে। তো যারা আগে বলতো যে কংগ্রেসকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না, লেফট পার্টিকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না, বিজেপির বিরুদ্ধে একমাত্র টিএমসি লড়তে পারে, তাদেরকে জিজ্ঞেস করুন। তারা তো ভোট দিয়েছিল বিজেপির বিরুদ্ধে এই সাংসদদেরকে জিতিয়ে। এখন সেই সাংসদরা গিয়ে এনডিএতে সাপোর্ট করছে, মোদিজিকে সাপোর্ট করছে। এনসিপিআইয়ের নাম শুনেছিলেন আগে কোনো দিন? ককরোচ পার্টিরও নাম শুনেছি আমি, কিন্তু এনসিপিআইয়ের নাম শুনিনি। হঠাৎ করে সেই পার্টিটা এখন দেশের 5th লার্জেস্ট পার্টি হয়ে গেছে। দেখুন, বিজেপি এবং আরএসএস হচ্ছে দ্বিচারিতাতে সম্পন্ন একটি দল, রাজনৈতিক দল। তারা প্রথমে বললো রেড রোডে নামাজ পড়া যাবে না। নাগরিক হিসেবে আমি সেটাকে স্বাগতম জানালাম, কিন্তু তারপরে রেড রোডকে 7 দিন বন্ধ রাখা যাবে যোগ দিবসের জন্য। এটা দ্বিচারিতা। এই দ্বিচারিতাকে মানুষ দেখছে না। মানুষ তখনই আপনার উপরে বিশ্বাস রাখতে পারবে যখন দেখবে যে তারা শাসক দল একই ইয়ার্ডস্টিক্সে সবার জন্য শাসন করছে। আজকে যখন দেখা যায় যে শুভেন্দু অধিকারী, যার এগেন্স্টে ভিডিওগ্রাফিক এভিডেন্স আছে ঘুষ নেওয়ার, তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। অজিত পাওয়ার, যার বিরুদ্ধে বলা হয়েছিল 70,000 কোটি টাকার ইরিগেশন স্ক্যাম, স্বয়ং প্রধানমন্ত্রী বলেছিলেন, 48 ঘন্টার মধ্যে তার ব্রেকঅ্যাওয়ে ফ্র্যাকশনকে এনডিএ শরিক দল হিসেবে নিয়ে নেওয়া হলো। তারপরে যখন বিজেপি দুর্নীতি নিয়ে বড় বড় লেকচার দেয় যে দুর্নীতিগ্রস্ত মানুষদেরকে তারা নেবে না, দুর্নীতিগ্রস্ত মানুষকে তারা বাইরে করতে চায়, তখন মনে হয় এই দলের সামনে দ্বিচারিতা শব্দটাও খুব ছোট শব্দ শোনাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ তিনি মন্তব্য করেছেন, যদি কারো নামাজ পড়তে ইচ্ছা হয় বাংলাদেশ পাকিস্তানে গিয়ে পড়ুক, তারা কোনো হরিদাস পাল নয়। দেশটা কি ওনার পৈতৃক সম্পত্তি? এই ভারতবর্ষ কি কারোর পৈতৃক সম্পত্তি? তাহলে উনি কে হন? এই দেশের নাগরিককে বাংলাদেশে পাঠাবেন না পাকিস্তানে পাঠাবেন না উনি নিজে নেপালে যাবেন সেটা বলার বা সিদ্ধান্ত নেবার উনি কে হন? উনি নিজে সিদ্ধান্ত নিতে পারেন, নিজের পরিবারের সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু সাধারণ মানুষ কোথায় থাকবে? যারা বৈধ নাগরিক এই দেশের, তারা হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, মুসলমান হতে পারে, বৌদ্ধ হতে পারে, কিন্তু তারা কোথায় থাকবে, কোথায় যাবে সেই সিদ্ধান্ত নেবার মতো জায়গায় কিন্তু দিলীপ ঘোষ নেই। দিলীপ ঘোষ যত এই ধরনের মন্তব্য করবেন তত তিনি তার ভেতরে যে শ্যালোনেস আছে সেই শ্যালোনেসটাকে এক্সপোজ করে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়ে আসবো। তাকে যে পিওসও দেওয়া হয়েছে তিনি সেই পিওসও নিচ্ছেন না। তিনি বলছেন তার যে পূর্বতন পিওসও তাকেই দিতে হবে। তার নাছর দেখুন, ওনার এত বছরের যারা পিএসও থেকেছে, যার সাথে ওনার একটা কমফোর্টেবল ইকুয়েশন আছে, হঠাৎ করে কি এমন রিসোর্সের শর্টেজ হলো যে তাদেরকে সরিয়ে নিতে হলো? নাম্বার 1। নাম্বার 2, নতুন যাদেরকে প্লান্ট করেছেন গভর্নমেন্ট, তাদের বিশ্বাসযোগ্যতা কতটা আছে? তাদের সাথে উনি তো 3 বারের মুখ্যমন্ত্রী। আমরা ওনার রাজনৈতিকভাবে ওনার বিরোধিতা করেছি এবং করে যাচ্ছি, কিন্তু ওনার পার্সোনাল সিকিউরিটিটা দেখাও তো শাসক দলের কর্তব্যর মধ্যে এবং আমাদের গভর্নমেন্টের দায়িত্বর মধ্যে পড়ে। তো ওনার এই পিএসও নিয়ে এত একটা ছোট জিনিস নিয়ে এই যে নাটক চলছে না, যে একে চেঞ্জ করতে হবে, একে নেব না, এটা নাটক ছাড়া আর কিছু নয়। এবং শুভেন্দু অধিকারেরও বোঝা উচিত যে উনি 3 বারের মুখ্যমন্ত্রী। উনি যদি বেশি কমফোর্টেবল থাকেন ওনার প্রিভিয়াস পিএসওর সাথে, তাহলে তাদেরকেই রাখা হোক। এই জায়গায় তার একটা বিষয় বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আবার কি কংগ্রেসে আসতে পারে, কারণ তার জীবন তো। আমাদের এআইসিসির ইনচার্জ অফ কমিউনিকেশন জয়রাম রমেশজি, আমাদের মিডিয়া ডিপার্টমেন্টের যিনি আলটিমেট জাসে, তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আমরা বিভিন্ন বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। সোনিয়া গান্ধীজি এবং মমতা ব্যানার্জির মধ্যে হয়েছে, অভিষেক ব্যানার্জি এবং রাহুল গান্ধীজির মধ্যে হয়েছে, কিন্তু তাতে এই ধরনের কোনো মার্জার নিয়ে কোনো আলোচনা হয়নি। আমরা ইন্ডিয়া অ্যালায়েন্সে আগেও ছিলাম, ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক দল। ইন্ডিয়া অ্যালায়েন্সকে আমরা কিভাবে আরও শক্তিশালী করতে পারি এবং বিজেপি যে অটোক্র্যাটিক রাজ চলছে সেটা কিভাবে আমরা শেষ করতে পারি, গণতন্ত্রকে কিভাবে আমরা এখানে আবার পুনরায় এস্টাবলিশ করতে পারি, সেই নিয়ে আলোচনা হয়েছে। এরকম কোনো মার্জার নিয়ে আলোচনা হয়নি। সিপিআই যে নতুন দল এসছে, সেই নতুন দলে একাধিক তৃণমূল কংগ্রেসের বিধায়করা যোগ দিচ্ছেন সংসদ। সবাই হাসছে, আপনি হাসছেন না? এনসিপিআইয়ের নাম শুনেছিলেন আগে কোনো দিন? ককরোচ পার্টিরও নাম শুনেছি আমি, কিন্তু এনসিপিআইয়ের নাম শুনিনি। হঠাৎ করে সেই পার্টিটা এখন দেশের 5th লার্জেস্ট পার্টি হয়ে গেছে।
20 জন সাংসদ চলে এসেছে। তো এগুলো নাটক, মানুষ কি এত বোকা? আপনার মনে হয় এদের মধ্যে কেউ আবার পুনরায় নির্বাচিত হয়ে ফেরত যেতে পারবে ইন্ডিয়ান পার্লামেন্টে? সবার বিরুদ্ধে এত কেস রয়েছে, এত ইনভেস্টিগেটিং এজেন্সিসকে মিসইউজ করছে বিজেপি, পয়সার যে রিসোর্সেস রয়েছে সেগুলোকে মিসইউজ করছে, এবং তার ফল দেখতে পাচ্ছে। তো যারা আগে বলতো যে কংগ্রেসকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না, লেফট পার্টিকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না, বিজেপির বিরুদ্ধে একমাত্র টিএমসি লড়তে পারে, তাদেরকে জিজ্ঞেস করুন, তারা তো ভোট দিয়েছিল বিজেপির বিরুদ্ধে এই সাংসদদেরকে জিতিয়ে। এখন সেই সাংসদরা গিয়ে এনডিএতে সাপোর্ট করছে, মোদিজিকে সাপোর্ট করছে। এখন তাদের বোঝা উচিত যে তারা শুধু ক্ষমতার জন্য আর পয়সার জন্য রাজনীতি করে, তাদেরকে ভোট দিলে এই দিন দেখতে হয়, কারণ এরা আদর্শের রাজনীতি করে না। একেবারে শেষ প্রশ্ন করব, টিএমসির একাধিক বিধায়ক তারা এখন বিজেপিতে চলে যাচ্ছেন, এবং জ্যোতিপ্রিয় মল্লিক তিনি ইস্তফা দিয়েছেন, নরেন চক্রবর্তী তিনি ইস্তফা দিচ্ছেন। এই যে একের পর এক ইস্তফা, এটা কি শুধুমাত্র কি ডিম থেরাপির হয়ে দিচ্ছে নাকি? দেখুন, এই ডিম থেরাপিটাও না কোনোদিন বাংলা সংস্কৃতিতে ছিল না। বিজেপির মনে রাখতে হবে যে বিজেপিও সারা জীবন ক্ষমতায় থাকবে না। যখন বিজেপি ক্ষমতায় থাকবে না, তখন যদি অন্য কেউ অমলেট থেরাপি করে, তখন তাদের কি অবস্থা হবে? যদি কেউ দুর্নীতি করে থাকে, তার জন্য আইন ব্যবস্থা নেবে, আইন শেষ কথা বলবে। তো আইনি ব্যবস্থা নিন, তাকে জেলে পুরুক, শাস্তি হোক। কিন্তু এই রাস্তায় ডিম ছুঁড়ে, এবং পরিষ্কার দেখা যাচ্ছে যে বিজেপির কর্মীরা ডিম ছুঁড়ছে, এইভাবে পুরো রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক পরিবেশটাকে খারাপ করার কাজ বিজেপি করছে।